শৈলেন্দু চক্রবর্তীর কাহিনী অবলম্বনে এবং বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের নাট্যরূপে দ্বিবচন শ্রুতি নাটকটি আমি ঝুমুর আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার কথা বাঙালি ঘরের আর 5 জন সাদামাটা বিবাহযোগ্য মেয়ের কথার মতোই। এমন আপনারা অনেক শুনেছেন। তার আগে বরং কালীমোহনদার কথা বলি। আমার মামাতো দাদা কালিদা। এরকম মানুষ ক্রমশ কমে আসছে একালে, শরৎ চাটুর্যের গল্পের পুরুষ মানুষের মতো। না হলে বাপ মামারা পিস্তুত বোন আমি, যে আমার দায়িত্ব নেয়। মনোরমা বৌদির খুব যে একটা ইচ্ছে ছিল তা নয়, আর সেটাই স্বাভাবিক। দায়িত্ব তো যে এসে ব্যাপার নয়। মেয়েটাকে খাওয়াও, পড়াও, লেখাপড়া শেখাও, বিয়ে দাও, এসব কথা বৌদি নিশ্চয়ই বলেছে। কিন্তু কালিদাকে নড়াতে পারেনি। বাইরে ঠান্ডা প্রকৃতির মানুষ, কম কথা বলেন, ভেতরে ভেতরে দারুণ শক্ত। যা ঠিক করবেন তা করবেনই। টিঙ্কু তখনও হয়নি। মিলি আমার সমবয়সী, অভি ছোট। কালিদা আমাকেও পরিবারের একজন করে নিলেন। কালিদার ছেলে মেয়ের সঙ্গে আমিও তার মেয়ের মতোই বড় হয়েছি। মানুষ হয়েছি বলতে পারবো না। আমরা মেয়েরা মানুষ হলে অকারণ এত লাঞ্ছনা অপমান সইতে হয়? কালিদা আমার বাবার মতো, ওর জন্য বড় কষ্ট হয়। ছোটবেলায় মিলি, অভি কালো কুৎসিত বলে আমাকে খ্যাপাতো, আর আমি কেঁদে ভাসাতাম, নালিশ করতাম। দাদা আমাকে জড়িয়ে ধরে আদর করে বলতো, ওরা কি জানে, কালো হলো জগতের আলো। শ্রীলা আমাদের কৃষ্ণকলি। ছোটবেলা থেকেই আমি গান করতে পারতাম। গলায় সুর ছিল, একবার শুনে যে কোনো সুর হুবহু তুলে নিতে পারতাম। দাদা হারমোনিয়াম কিনে দিল, মাস্টার রেখে দিল। যখন বড় হলাম তখন রীতিমতো গান শেখা হয়ে গেছে। রুটিন করে রেয়াজে বসতাম। কালিদা খুশি হতো, তারিফ করতো। একদিন মনোরমা বৌদি এসে দাঁড়াতো, বলতো, একটু কাঁচা হলুদ মাখতে পারিস তো? কেন গো বৌদি? কেন বুঝিস না? বৌদির গলা কেমন থমথমে। কালিদা তাড়াতাড়ি বলল, মনোরমা, ওসব হলুদ টলুদ লাগাবে না। ওর গান শুনলে চোখ বুজে যাবে, গায়ের রং দেখবার ফুরসতি পাবে না। সেদিনই বুঝলাম, দাদা যে আমাকে গান শিখিয়েছে এতদিন, সেও এক ধরনের কাঁচা হলুদ মাখা। দাদা আমার আর মিলির বিয়ের চেষ্টা শুরু করেছিল একসঙ্গে। মিলির গায়ের রং ফর্সা, একবার দেখেই পছন্দ হয়ে গেল। বিয়ে হয়ে গেছে বছর খানেকের ওপর। আমাকে দেখতে আসে। দাদা আমার গুণপানার ব্যাখ্যা করে, আমাকে গান করতে বলে, গান শোনাই। চিঠি আসে। পাত্রী আমাদের পছন্দ হইলেও কোষ্ঠীতে মেলে নাই, বা আমরা গৌরবর্ণা পাত্রী চাহিয়াছিলাম। এমনই কত যে অজুহাত। বৌদি একদিন দাদাকে বলল, দেখলে তো, ওসব গান টানে আজকাল কেউ মজে না। বউ গান জানে তাতে কি, সংসারে বউ বসে গান শোনাবে? তার চেয়ে শ্বশুরের কাছে একটা সিডি প্লেয়ার চাইবে। দফায় দফায় সেজে গুজে পাত্রপক্ষের সামনে আর বসবো না ঠিক করলাম। কি করব জানি না, কিন্তু একটা জেদ আমাকে পেয়ে বসলো। দাদা বৌদি রূপনারায়ণপুর গেছে, মিলির বাচ্চা হবে, কিছুদিন থাকবে সেখানে মেয়ের কাছে। এখানে বাড়িতে আমি, অভি আর টিঙ্কু। সম্পর্কে ওদের আমি পিসি হই। অভিটা কলেজে পড়ে, একদম মানে না আমাকে। আমি ওদের বাড়িতে আসার 2 বছর পর টিঙ্কু হয়েছে। ও যা হোক একটু সমীহ করে। এই সময় একদিন ঘটনাটা ঘটলো। ফাঁকা বাড়ি, পিয়ন চিঠি দিয়ে গেল। নিশ্চয়ই পাত্রপক্ষের চিঠি। কোনো অজুহাতে নাকচ করেছে আমাকে। খামের উপর দাদার নাম লেখা, তবু খুললাম, পড়ে ছিঁড়ে ফেলে দেব। কিন্তু এ কি, চিঠি পড়ে বুকের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল। এমন লোকও আছে, এ যেন অন্য গ্রহের মানুষ। হেভি ব্যাপার। চিঠি পড়ে চেঁচিয়ে উঠল অভি। কি করি বলতো অভি, দাদা বউ দিয়ে কেউ নেই। সো হোয়াট, আমরাও তো বড় হয়েছি নাকি? পেছনে হাত দিয়ে গেরম বাড়ি চালে পায়চারি করিস না তো। আরে আমি বাবা হয়েছি, ভাবছি। হ্যাঁ রে শ্রীলা, তুই আমাকে নাম ধরে ডাকছিস? যা বলছি তার উত্তর দাও। কি লিখেছে? পাত্র রাজনীতি করে, ব্যাংক কর্মী। গুড। কোনো দাবি দাওয়া নেই। ভেরি গুড। আমি বললাম, কিন্তু
পাত্র নিজে মেয়ের সঙ্গে কথা বলে সব ঠিক করবে লিখেছে যে, তাও আবার হোটেলে। কে যাবে? অভি বলল, কেন, আমি যাব? কি যে বলিস, ভাইপো চলেছে পিসির বিয়ের কথা বলতে, কি বিচ্ছিরি দেখায়। অভি বলল, মোটেই না, একেই বলে মডার্ন। আমার হাত যশ আছে পিসি, দেখিস এখানেই তোর বিয়ে হবে। ধর্মতলার নামী ক্যাফেতে আমাকে নিয়ে এসেছে অভি। কেমন একটা লজ্জা আর আড়ষ্টতায় কুঁকড়ে গেছি আমি। আমাকে বসিয়ে দিয়ে দাঁড়ানো অবস্থায় অভি এদিক ওদিক তাকালো। তখনই পাজামা পাঞ্জাবি পরা এক যুবক এগিয়ে এলো আমাদের টেবিলের দিকে। স্মার্ট, হ্যান্ডসাম, হাত জোর করে বলল, নমস্কার, আমি ধীমান দাশগুপ্ত। আমি ওর দিকে চোখ তুলে তাকাতে পারছি না। অভি বলল, বসুন। তারপর আমার দিকে ফিরে বলল, কি হলো পিসি, কথা বল। ধীমান বলল, এখানে কথা বলা যায়? আমি ওনাকে দেখলাম, উনি আমাকে দেখলেন, দিস মাচ। চিরকাল যেমন হয়ে এসেছে তার থেকে আলাদা, খানিকটা ব্রেক থ্রু। এমনই অনেক কথা বলেছিল ধীমান, সেরকম কথা আগে কোনো দিন শুনিনি। অভি তো ওর ফ্যান হয়ে গেল, আমার সব কথা তখন ওই বলছে। এক সময় দৈববাণীর মতো শুনলাম ধীমান বলছে, গায়ের রং নিয়ে কমপ্লেক্সে ভুগছেন, বাঁচবেন কি করে? ওর ওপর তো আপনার হাত নেই, তাই ওতে গৌরবও নেই, লজ্জাও নেই। মানুষের পরিচয় তার কাজে। বলুন তো, পেলে কি ফর্সা, পল রবসন, পিটি উষা? কথা বলবেন মাথা উঁচু করে, আত্মসম্ভ্রমটাই বড় কথা। অভি একেবারে যাকে বলে উচ্ছ্বসিত, বলল, পিসি, তোকে দারুণ পছন্দ হয়েছে ধীমানদার, বাবাকে টেলিগ্রাম করে দিচ্ছি, পিসিজ ম্যারেজ সেটেলড কামসার। কালিদা সব শুনে খুশি হয়েছিল। রূপনারায়ণপুর থেকে ফিরেই একদিন চলে গেল ধীমানদের বাড়ি। ফিরল হতাশ হয়ে। মনোরমা বৌদি বলল, কি হলো? দাদা বলল, একে রাজনীতি করা ছেলে, তার উপর প্রগতিশীল, ওদের সঙ্গে আমরা পেরে উঠবো কেন? সব শুনে আমার কান্না পেয়ে গেল। এর আগে কত পাত্রপক্ষ আমাকে দেখে গেছে, বাতিল করে গেছে, সে কষ্ট ছিল একরকম, কিন্তু আজকের এই অপমান। গলার কাছটা টন টন করতে লাগলো। আত্মসম্মানের কথা বলেছিল ধীমান, একটা হিপোক্রেট, হাম্বাগ, এর একটা জবাব ওকে দিতেই হবে। ধীমান বাবু, আমি শ্রীলা। ধীমান চমকে উঠল, বলল, কি ব্যাপার, আপনি আমাদের ব্যাংকে? আত্মসম্ভ্রমটাই তো বড় কথা বলেছিলেন না, সেই জন্যই এলাম। আসতে হলো, আমার দাদা আপনার বাবার কাছে গিয়েছিলেন, জানি। এটা দেখুন, আপনার তো কোনো দাবি নেই, অথচ আপনাদের বাড়ি থেকে চেয়েছে, নিন পড়ে দেখুন। ধীমান এই অবস্থাতেও হাসতে পারে দেখে আমি অবাক হলাম। ও হেসে বলল, ওটা বাবা মাদের ব্যাপার, আমি কথা তো সেদিন বলেই দিয়েছি, এখন বাকিটা বাবা মার ওপর। তাহলে আপনার নিজস্ব কোনো মতামত? কথা শেষ করতে দিল না ধীমান, বলল, আপনি ভুল করছেন, বাবা মার সঙ্গে কি বিপ্লব করা চলে? মাফ করবেন, আমাদের ইউনিয়নের একটা মিটিং আছে, কমরেডরা আমার জন্য অপেক্ষা করছে। আমি ঠান্ডা গলায় বললুম, চলুন, আমিও যাই। কোথায়? যেন আঁতকে উঠল ধীমান। দেখব আপনি কোথায় বসবেন, কার বিরুদ্ধে লড়াই আপনাদের, নতুন লড়াইয়ের কি নিয়ম। আর আপনার কমরেডদের দেখাবো এই যৌতুক আর পণের লিস্ট, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কালার টিভি, হিরো হোন্ডা আর সোনা 30 ভরি। বিমান বাবু, আরে আরে পালাচ্ছেন কেন? শুনে যান, আমার কথাটা শুনে যান। আমি আপনাকে খারিজ করলাম,